সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব গণিত বইয়ের 11তম অধ্যায়ের পরিসংখ্যান বিষয়ে। তো মূল পাঠে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা শেষ করে নেই। আমি মোহাম্মদ মনসুর রহমান, সহকারী শিক্ষক, সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, সিরাজগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় 11, পরিসংখ্যানের তথ্য ও উপাত্ত। তো তথ্য ও উপাত্তর মূল অঙ্কে যাবার আগে আমরা কিছু খুঁটিনাটি বিষয় জেনে নেব। যেমন পরিসংখ্যান কি বা পরিসংখ্যান কাকে বলে। তথ্য ও উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানই পরিসংখ্যান। তোমরা এই সংজ্ঞাটি অবশ্যই মুখস্থ রাখবে। পরিসংখ্যান কাকে বলে? তথ্য ও উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানই পরিসংখ্যান। এবারে আসো দেখি পরিসংখ্যানকে আমরা সংগ্রহের দিক থেকে কয় ভাগে ভাগ করতে পারি। পরিসংখ্যানের উপাত্ত সমূহ সংগ্রহের দিক থেকে তোমরা একটু লক্ষ্য করো, সংগ্রহের দিক থেকে দুই প্রকার। এক, প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত। দুই, মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। তো আমরা যদি প্রাথমিক উপাত্তের কথা বলতে চাই তাহলে আমরা কি বলবো? প্রাথমিক উপাত্ত কাকে বলে? যে উপাত্ত সমূহ আমরা সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারি তাকে বলা হবে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত। যেমন আমি যদি বলি যে সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর বয়স নিম্নরূপ, তাহলে আমি কিন্তু এটি তোমাদেরকে জিজ্ঞেস করে সরাসরি তোমাদের কাছ থেকে জানতে পারবো। অথবা যদি বলি যে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিম্নরূপ, তাহলে এটি কিন্তু আমরা সরাসরি উৎস থেকে তোমাদেরকে দেখাতে পারবো। আর এ ধরনের উপাত্তকেই আমরা বলবো প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত। কিন্তু তোমাদেরকে যদি আমি জানতে চাই যে আজকের বিশ্বের প্রধান প্রধান শহরের তাপমাত্রা কত, তাহলে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হলে হয় অনলাইনের সাহায্য নিতে হবে, না হলে টিভি রেডিওর খবর দেখতে হবে, অথবা পেপার পত্রিকা দেখতে হবে। তাহলে এইটা আমরা কিন্তু সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারছি না। এ ধরনের কোনো মাধ্যম দিয়ে যদি আমরা কোনো তথ্য বা উপাত্ত সংগ্রহ করি, সে ধরনের উপাত্তকে আমরা বলে থাকি মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। তথ্য ও উপাত্ত সমূহকে আবার আরো দুইটা ভাগে ভাগ করা যায়। যেমন এক, অবিন্যস্ত উপাত্ত। দুই হলো বিন্যস্ত উপাত্ত। আমাদের প্রদত্ত বা সরবরাহকৃত উপাত্ত যদি এলোমেলো অবস্থায় থাকে, সাজানো না থাকে, তাহলে আমরা সেগুলোকে বলবো অবিন্যস্ত উপাত্ত। আর যদি সেগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে বা বিন্যস্ত করা থাকে, তাহলে আমরা সেটাকে বলবো বিন্যস্ত উপাত্ত। এরপরে লক্ষ্য করো, আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আরো রয়েছে গড়, মধ্যক, প্রচুরক। তো আমরা গড় অঙ্কে যাবার আগে প্রথমে জেনে নেই গড়ের সূত্রটি কি। আমরা এর আগের পূর্বের শ্রেণীতে শিখেছি যে গড়ের সূত্র হলো উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড বাই উপাত্তগুলোর সংখ্যা। এখানে সূত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে লক্ষ্য করো, অবিন্যস্ত উপাত্তগুলো যে নির্দিষ্ট নিয়মে সারণীভুক্ত করা হয়, এখানে ছবির আড়ালে আছে, সারণীভুক্ত করা হয় তাকে গণসংখ্যা সারণী বলে। আমি আবার বলছি, অবিন্যস্ত উপাত্তগুলো যে নির্দিষ্ট নিয়মে সারণীভুক্ত করা হয় তাকে গণসংখ্যা সারণী বলে। তোমাদের কিন্তু পরীক্ষায় এই গণসংখ্যা সারণী তৈরি করো এই প্রশ্নটি এসে থাকে। এরপরে গণসংখ্যা সারণী করতে গেলে আমাদের যেটি জানা প্রয়োজন সেটি হলো পরিসর কি। পরিসর হলো প্রদত্ত উপাত্তের মধ্যে
যে সংখ্যাটি বৃহত্তম সংখ্যা তার থেকে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যাটি বাদ দেই এবং তার সঙ্গে 1 যোগ করি, সেটি হলো পরিসর। আর এই পরিসর প্রয়োজন পড়বে আমার শ্রেণী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে। তোমাদের নিচে এখানে একটু কম্পোজে ভুল আছে, আমি মুখে বলে দিই, তোমরা একটু ভালোভাবে লিখে নিবে। এটি হবে উপাত্তের শ্রেণী সংখ্যা। লক্ষ্য করো, উপাত্তের শ্রেণী সংখ্যা, এটা তোমার ফন্টের ভুল ইয়ের কারণে হয়েছে এরকম। তো উপাত্তের শ্রেণী সংখ্যা সমান সমান বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 ডিভাইডেড বাই হবে পরিসর। উপাত্তের উপাত্তের বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1, এটি হলো পরিসর। আর আমার যদি এখানে আমি শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দেই তাহলে সেটি হবে শ্রেণীর সংখ্যা, নিচেরটি হবে শ্রেণীর ব্যবধান। তোমরা একটু ঠিক করে নিও, নিচেরটা এটা হবে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান দিয়ে যদি আমি উপরের এই পরিসরকে, এটা কিন্তু পরিসরের সূত্র অনুযায়ী এটা পরিসর, পরিসরকে যদি শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটি হবে শ্রেণীর সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার মধ্যে আছে গড়, মধ্যক, প্রচুরক। আমরা গড় বিষয়ে আগেও জেনেছি যে কোনো সংখ্যার গড় বের করতে হলে সেগুলোকে যোগ করে মোট গণসংখ্যা দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। এবার আমরা একটু মধ্যক নিয়ে আলোচনা করি। তো তোমরা লক্ষ্য করো, এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, যেমন 6, 3, 9, 5, 4, 7, 2, 8, 5। এর মধ্যক নির্ণয় করো। মধ্যক আসলে কি? মধ্যক হলো মাঝামাঝি। এখানে এই সংখ্যাগুলোর মধ্যে মানের দিক থেকে কোনটি মাঝামাঝি অবস্থানে আছে সেটি হলো মধ্যক। মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে যেটি করতে হবে, এই এলোমেলো যে উপাত্তগুলি দেওয়া আছে এগুলিকে যে কোনো একটি ক্রমানুসারে সাজাতে হবে। সেটি ঊর্ধ্বক্রম অনুসারে সাজালেও হবে অথবা নিম্নক্রম অনুসারে সাজালেও হবে। তো লক্ষ্য করো, এখানে কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। যেমন লক্ষ্য করো, প্রথমে দেওয়া আছে 2, তারপরে 3, তারপরে দেওয়া আছে 4, তারপরে 5, তারপরে আবারও 5 দেওয়া আছে। দেখো এখানে 5 দুইবার দেওয়া আছে। তো তারপরে 6, 7, 8, 9, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এগুলাকে ছোট থেকে বড় সাজানো হয়েছে। তো এখানে মোট উপাত্ত কতটি উপাত্ত আছে লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এখানে মোট উপাত্তের সংখ্যা 9। তাহলে মধ্যক কত হবে? এই লেখাটি মধ্যক কত হবে? বানানটা ভুল আছে, মধ্যক। তাহলে আমরা 9টির মধ্যে প্রথম থেকে 4টিকে বাদ দিলাম, শেষের 4টিকে বাদ দিলাম, তাহলে আমরা মাঝখানে যেটা পেলাম সেটা হলো 5। অর্থাৎ এটি হবে আমাদের এই অঙ্কের মধ্যক। তো মধ্যকের এই যে আমরা উপাত্তের সংখ্যা 9, এই 9টি উপাত্ত আছে, 9 সংখ্যাটি কিন্তু বিজোড়, অর্থাৎ উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যক। আমরা যদি সূত্রের মাধ্যমে নির্ণয় করি তাহলে বিজোড় সংখ্যক উপাত্তের গড় নির্ণয়ের সূত্রটি হবে n+1 ডিভাইডেড বাই 2তম পদ। তাহলে আমরা লক্ষ্য করি এখানে মোট 9টি উপাত্ত দেওয়া আছে, তাহলে n এর মান হবে 9। তাহলে n এর মান যদি 9 হয়, তাহলে আমরা এই সূত্রে যদি এখানে n এর মান 9 লিখি, তার সঙ্গে যদি 1 যোগ দেই তাহলে কত হয়? 10। 10কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে সেটির মান দাঁড়ায় 5, অর্থাৎ পঞ্চম পদ যেটি সেটি হবে মধ্যক। তো লক্ষ্য করে, এটি প্রথম পদ 2, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 4, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 4, চতুর্থ পদ 5, পঞ্চম পদ 5। এখানে 2টি পদ, চতুর্থ এবং পঞ্চম পদ দুটি যদিও 5, তথাপিও আমরা পঞ্চম পদে যেটি আছে সেটিকেই আমরা আমাদের এই অঙ্কের জন্য মধ্যক ধরে নেব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমাদের আরো কিছু উপাত্ত এখানে দেওয়া হয়েছে, যেমন 11, 6, 3, 9, 5, 4, 7, 2, 8, 5 এদের মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা এর আগেই লক্ষ্য করেছি যে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে ক্রমানুসারে সাজাতে হবে। তো এগুলাকে যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে লক্ষ্য করছি এখানে কয়টি পদ আছে। এখানে মোট পদ আছে 3, 6, 9, 10টি, অর্থাৎ এখানে পদের সংখ্যা জোড় সংখ্যক। তাহলে মধ্যক কত হবে? আমরা যদি আগের ন্যায় প্রথম থেকে 4টি পদ বাদ দেই, পরের থেকে যদি 4টি পদ বাদ দেই, তাহলে 10টির মধ্যে আর 2টি পদ বাকি থাকে। এখানে মাঝের 2টি পদ হলো 5 এবং 6। এই পদ দুটিকে যদি আমি যোগ করি এবং 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে সেটিও একটি মধ্যক নির্ণয় হবে। আর আমরা যদি সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটি হবে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ হবে 2 দিয়ে, সেটি হবে মধ্যক। তো লক্ষ্য করো আমাদের এখানে পদের সংখ্যা 10, তার মানে n হলো 10। তাহলে n কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটি হচ্ছে 5, আর n/2 কে 2 দ্বারা ভাগ করলে 5, তার সঙ্গে 1 যোগ দিলে 6, অর্থাৎ পঞ্চম পদ এবং ষষ্ঠতম পদকে যোগ করতে হবে, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এখানে পঞ্চম পদ 5, ষষ্ঠ পদে আছে 6। তো আমি 5 আর 6 কে যদি যোগ করি তাহলে 11, তাকে আমি এই সূত্রের 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5.5। অর্থাৎ আমাদের এই অঙ্কেরও মধ্যক আমি সূত্রের মাধ্যমে করলে সেটিও একই হবে, উত্তর 5.5। আমি সূত্রের মাধ্যমেও করতে পারি, সাধারণভাবেও করতে পারি। এরপরে আমরা আরো একটি জিনিস শিখি নেই, সেটি হলো প্রচুরক। প্রচুরক কি? কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটি হলো প্রচুরক। তোমরা 3 নম্বর কলামটি লক্ষ্য করো, কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটি প্রচুরক। তো আমাদের এই অঙ্কে আমরা লক্ষ্য করছি যে তোমরা সাজানোর পরে লক্ষ্য করো, এভাবে সাজানোর পরে আমরা লক্ষ্য করতে পারছি যে একমাত্র 5ই এখানে 2 বার ব্যবহার করা হয়েছে, অন্য কোনো পদ 1-এর অধিকবার ব্যবহার করা হয় নাই। অতএব আমাদের এই অঙ্কের প্রচুরক হবে 5। তবে তোমরা একটা কথা মনে রাখবে, প্রচুরক কিন্তু 1-এর অধিক হতে পারে। যেমন 6 যদি 2 বার থাকতো তাহলে 5 এবং 6 হতো প্রচুরক। প্রচুরক মানে বড়টা হতে হবে এমন কোনো মান নাই। যদি 3ও যদি এখানে যদি 3 বার থাকতো তাহলে 5, 6 বাদ দিয়ে আমি 3কে বলতাম প্রচুরক। অর্থাৎ কোনটি বেশি বার থাকবে সেটি হবে তোমাদের প্রচুরক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ মধ্যক আলোচনা করলাম, আমরা জোড় বিজোড় উভয়টি শিখে নিয়েছি। এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। তোমাদের জন্য এখানে ছোট্ট একটি কাজ দেওয়া আছে, যেমন লক্ষ্য করো 19, 7, 14, 25, 11, 10, 15, 18 সংখ্যাগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। খুব সহজ প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা সবাই পারবে আশা করি। তারপরেও তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও। লক্ষ্য করো, আমি যদি উপাত্তগুলোকে যোগ করি, আমরা গড় নির্ণয়ের সূত্রতে কি পেলাম, যে উপাত্তের সমষ্টি বের করে তাকে মোট উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে সেটি হবে গড়। সামেশন x1, অর্থাৎ এটি হলো গড় নির্ণয়ের সূত্র। তো আমার উপাত্তগুলো ছিল এরকম, এগুলোকে যোগ করলে মোট যোগফল দাঁড়ালো 119, আর মোট উপাত্তের সংখ্যা আছে 8। তো আমি 8 দিয়ে ভাগ দিলে আমাদের ভাগফল আসতেছে 14.875। সুতরাং আমাদের এই প্রদত্ত উপাত্তের গড় হবে 14.875।
এরপরে আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই, তোমরা আগের মতো করেই করবে। 8টি পদকে আগে ছোট থেকে বড় এভাবে সাজিয়ে নিবে। সাজিয়ে নেবার পরে গুণে দেখবে যে মোট কতটি পদ আছে, তারপর লিখে নেবে উপাত্তগুলোর সংখ্যা n সমান সমান 8। এই কথাটাকে তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে জোড় সংখ্যা। অর্থাৎ জোড় সংখ্যার যে সূত্র n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই 2, সেটি হবে মধ্যক। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি 8কে যদি আমি n অর্থাৎ 8কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই n/2, তাহলে হবে 4। তাহলে চতুর্থ পদ এবং তার পরবর্তী পঞ্চম পদ, এই দুইটি হবে মধ্যক। লক্ষ্য করে এটি প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটি হলো চতুর্থ পদ এবং এটি হলো পঞ্চম পদ। এই চতুর্থ এবং পঞ্চম পদ যদি আমি যোগ করি তাহলে 14 যোগ 15 ভাগ 2, তাহলে যোগফল হবে 29। 29কে 2 দিয়ে ভাগ দিলে 14.5, অর্থাৎ এটি হবে আমাদের মধ্যক। এরপরে লক্ষ্য করো এই উপাত্তগুলির মধ্যে কোনো একটি উপাত্ত বা সংখ্যাও কিন্তু একের অধিকবার ব্যবহার করা হয় নাই, সুতরাং প্রদত্ত উপাত্তে কোনো প্রচুরক নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমাদের আজকের আমরা যে আলোচনা করলাম তার আলোকে একটি সৃজনশীল প্রশ্ন এখানে তৈরি করেছি। তোমরা এই প্রশ্নটি তোমাদের খাতায় লিখে নিবে এবং বাসায় সমাধান করার চেষ্টা করবে। তো সপ্তম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, এখানে বানানটা একটু ভুল আছে, নম্বর নিম্নরূপ: 50, 60, 52, 62, 42, 32, 35, 36, 85, 80, 81, 82, 46, 48, 43, 49, 50, 56, 80, 47, অর্থাৎ 3, 6, 9, 10, 10 10 20টি, অর্থাৎ 20 জন শিক্ষার্থীর নম্বর এখানে দেওয়া আছে গণিতের নম্বর। তো আমাদের সৃজনশীলের প্রথম প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে, উপাত্ত কত প্রকার ও কি কি। আমি তোমাদেরকে প্রথমে আলোচনা করবার সময় এটি তোমাদের সামনে প্রকাশ করেছিলাম যে উপাত্ত 2 প্রকার, একটি প্রাথমিক উপাত্ত আর একটি মাধ্যমিক উপাত্ত। আবার আরো 2 ভাগে ভাগ করা যায়, একটি হলো বিন্যস্ত উপাত্ত আর একটি হলো অবিন্যস্ত উপাত্ত। এরপরে আসো খ নাম্বার, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। গ নাম্বার প্রশ্ন, প্রাপ্ত সারণী হতে আয়ত লেখো আঁকো। তো আমরা চলো পরবর্তীতে দেখি। খ নাম্বার প্রশ্নটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। আমরা চেষ্টা করি কিভাবে সমাধান করা যাবে। উপাত্ত 2 প্রকার, প্রাথমিক ও মাধ্যমিক, এটি লিখতে চলবে। খ নাম্বার, তাহলে আমাদের প্রদত্ত উপাত্তগুলির মধ্যে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 85, সর্বনিম্ন সংখ্যা 32। তাহলে পরিসর হবে, পরিসরের সূত্র তোমাদেরকে আগে জানিয়েছি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো সেই সূত্র মোতাবেক আমরা পরিসর পেলাম কত, 85 থেকে 32 বিয়োগ করলে 53, তার সঙ্গে 1 যোগ দিলে 54। আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি ধরা হয়েছে 5, সুতরাং আমি এই 54 পরিসরকে 5 দ্বারা ভাগ দেব। 54কে 5 দ্বারা ভাগ দিলে ভাগফল আসে 10.8। আর শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, তাই আমরা এটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। 10.1 হলেও 11 নেব, 10.8 হলেও 11 নিয়ে নেব, অর্থাৎ পরবর্তী 10-এর উপরে বা 10-এর পরবর্তী যে সংখ্যা সেই পূর্ণ সংখ্যাটিকে আমরা শ্রেণী সংখ্যা হিসেবে নেব। তাহলে আমাদের এই অঙ্কের শ্রেণী সংখ্যা হবে 11। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো
আমাদের যে খ নম্বরের যে উপাত্ত, আমাদের যে ইয়ার উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর আলোকে আমরা এই গণসংখ্যা সারণীটি তৈরি করেছি। তো আমরা আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি ছিল 32। আমরা শ্রেণী ব্যবধান লেখার সময় 31 থেকে শুরু করেছি। আমরা এরকম 32 থেকে শুরু করতে পারি, তার আগের সংখ্যা থেকে শুরু করতে পারি, এতে তেমন কোনো পার্থক্য হয় না। তো আমরা 31 থেকে শ্রেণী ব্যবধান 5 নিয়ে যদি সাজাই, তাহলে 31 থেকে আমরা গণনা শুরু করব। 31 থেকে 35 পর্যন্ত শ্রেণী ব্যবধান 5। তো আমাদের পরের শ্রেণীটি হবে তাহলে 36 থেকে 40, 36 থেকে 40। এরপরের শ্রেণী হবে 41 থেকে 45। এভাবে আমরা সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত 85 পর্যন্ত যাব এবং লক্ষ্য করব যে আমাদের শ্রেণী ব্যবধান শ্রেণীর সংখ্যা কত হয়েছিল। আমরা আগে পেলাম আমাদের শ্রেণীর সংখ্যা হয়েছিল 11টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এভাবে আমরা আমাদের 11টি শ্রেণী বের করে নেব। এই যে 11টি শ্রেণী। এরপরে লক্ষ্য করো, তোমাদের যে প্রশ্নপত্র থাকবে তোমরা এক সিরিয়াল অনুযায়ী করে যাবে ধারাবাহিকভাবে, নচেত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের প্রশ্নের যেমন এখানে আছে প্রথমেই 50। আমি এই 50 কথাটিকে এভাবে যদি প্রশ্নপত্রে একটি দাগ দিয়ে দেই, লেখাটি মনে হয় বোঝা যাচ্ছে না। কালারিং সমস্যা। তো আমরা প্রশ্নপত্রে এভাবে প্রথমে 50কে কেটে দেব, তারপরে আমরা তো এই প্রশ্নপত্র থেকে আমরা এই 50 কথাটি একটি দাগ দিয়ে রাখবো। তারপরে আমরা আমাদের ছকের দুঃখিত, তোমাদের একটু সমস্যা হলো। তো আমরা ওখান থেকে 50 কাটা দেওয়ার পরে আমরা দেখবো যে 50 কোন ঘরে আছে, কোন শ্রেণীতে। 46 থেকে 50, তখন আমরা এই ঘরে একটি এরকম করে ট্যালি দেব। তো ওখান থেকে আমরা প্রশ্নপত্র থেকে একটি করে উপাত্ত কাটা দেব, এখানে একটি করে ট্যালি দিব, ট্যালির চিহ্ন দেব। আর আমরা ছকটি তৈরি করব, প্রথমে শ্রেণী ব্যবধান দেব, তারপরে ট্যালির চিহ্ন দেব, তারপরে গণসংখ্যা দেব। এভাবে আমরা প্রশ্নপত্রের ওখান থেকে একটি করে উপাত্ত দাগ দেওয়ার পরে এখানে একটি করে ট্যালি চিহ্ন দিয়ে আমাদের সম্পূর্ণ গণসংখ্যার যে ছকটি আছে সবগুলো উপাত্তই ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। এরপরে ট্যালি চিহ্ন যখন যদি একই লাইনে 4-এর অধিক হয়ে যায়, তখন আমরা একটি ট্যালি চিহ্ন এভাবে কস ভাবে দেব। কস ভাবে দিলে তাহলে আমার গুনতে সুবিধা হবে, যেখানে 5টি আর এই একটি 6টি। তো এরপরে আমরা ট্যালি চিহ্নগুলো গুনে গুনে গণসংখ্যার ঘরে এভাবে লিখে দিব। এর থেকে আমরা বুঝতে পারবো যে কোন শ্রেণীতে কয়টি গণসংখ্যা আছে।
এটি হবে আমাদের গণসংখ্যা সারণী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনায় ছিল গড়, মধ্যক, প্রচুরক। আমরা গড়কে সাধারণ পদ্ধতিতে গড় আমরা করলাম। আরো একটি গড় নির্ণয়ের পদ্ধতি আছে, তো তোমাদের সপ্তম শ্রেণীতে সাধারণত এটি নিয়ে বেশি আলোচনা হয় না। তোমাদের বেশিরভাগ এসে থাকে হলো গণসংখ্যা সারণী তৈরি করো এবং আয়ত লেখো, আঁকো, আর মধ্যক, প্রচুরক নির্ণয় করো, এগুলি তোমাদের বেশি থাকে। তোমরা অষ্টম শ্রেণীতে যা সূত্রের মাধ্যমে বা অন্যান্য পদ্ধতি, সহজ পদ্ধতিতে যে গড় আছে সে বিষয়ে আরো একটু জেনে নিবে। এরপরে আমাদের আয়ত লেখা একটা বিষয় আছে, আমরা সেটি নিয়ে একটি আলোচনা করব। তো লক্ষ্য করো, আমরা এর আগে যে গণসংখ্যা সারণীটি পেলাম সেই গণসংখ্যা সারণীটি আমরা একটু বিস্তৃতভাবে আবার লিখব। যেমন এখানে শ্রেণীব্যাপ্তি ছিল, ট্যালি ছিল, গণসংখ্যা ছিল। তো আমরা এবার সেই ছকটিকে একটু বিস্তৃত করব, একটি নতুন বিষয় সংযুক্ত করব, সেটি হলো শ্রেণীব্যাপ্তির পরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নামে একটি কলাম তৈরি করব। সেটি কিভাবে? আমাদের এই যেমন 31 থেকে 35 শ্রেণী দেওয়া আছে, 31 থেকে যদি আমি 0.5 বাদ দিয়ে দেই তাহলে দাঁড়ায় 30.5, আর 35-এর সঙ্গে যদি আবার আমি হাফ যোগ করি, 0.5 যোগ করি, তাহলে হয় 35.5। প্রত্যেকটির সঙ্গে আমরা এভাবে 0.5 করে বিয়োগ করবো প্রত্যেকটা শ্রেণীর। এখান থেকে 0.5 বাদ দিলে যে 35.5, এভাবে 41 থেকে বাদ দিলে 40.5, আর পরেরটার সঙ্গে ঊর্ধ্বসীমার সঙ্গে 0.5 বা 0.5 যোগ দিলে হবে 45.5। যেমন এখানে 46, তাহলে 0.5 বাদ দিলে 45.5। তাহলে ব্যবধান কিন্তু আমাদের একই থাকবে, একদিক থেকে 0.5 বিয়োগ হচ্ছে আর একদিকে যোগ হচ্ছে। এভাবে আমরা যখন আয়ত লিখো আঁকবো তখন আমাদের আয়তগুলো অবিচ্ছিন্ন থাকবে, এবং আয়ত লিখো অঙ্কনের সময় এটি অবিচ্ছিন্ন রাখাটাই উত্তম। যদিও তোমাদের সপ্তম শ্রেণীর মূল পাঠ্য বইয়ে এই বিষয়ে খুব বেশি উল্লেখ নাই, তবুও তোমরা এভাবেই শিখবে। এরপর আমাদের গণসংখ্যা যে ঘরে যত ছিল সেটা একইভাবে থেকে যাবে। এটি আমাদের হবে অবিচ্ছিন্ন করা হলো সারণীটিকে। আমাদের খ নম্বরে যে গণসংখ্যা সারণীটি পেয়েছিলাম সেটিকে আমরা অবিচ্ছিন্ন করে নিলাম। এরপরে আমাদের আয়ত লেখার পালা। কিভাবে আয়ত লেখো আঁকাতে হবে চলো আমরা দেখে নিই। তো তোমরা যখন আয়ত লিখো আঁকবে, তোমাদের পরীক্ষার হলে এরকম গ্রাফ পেপার বা ছক কাগজ সরবরাহ করা হবে। তোমরা নিজেরাও এটি দোকান থেকে কিনে নিতে পারো, কিনে নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারো। লক্ষ্য করো, এই ছক কাগজে 5 ঘর পরে একটি করে দাগ একটু মোটা করে রাখা হয়েছে। যেমন এই যে ছোট ছোট ঘর আছে, 5 ঘর পরে একটু মোটা, আবার 5 ঘর পরে এটা একটু মোটা। তো যেমন এই দাগটি একটু মোটা, এটি একটু মোটা, 5 ঘর পর পর এরকম একটু মোটা দাগ থাকে গণনার সুবিধার্থে। তো আমরা এই গ্রাফ পেপারের বাম পাশে একটু জায়গা রেখে এরকম একটি দাগ টেনে নেব, এবং নিচের দিকে কিছু জায়গা রেখে 1 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ দিয়ে এই পরিমাণ একটি এখান দিয়ে একটি দাগ টেনে নেব। আমরা নিচের এই ভূমির সমান্তরালে যে দাগটি টানা হয়েছে এটিকে আমরা বলতেছি এক্স অক্ষ। লক্ষ্য করো, এখান থেকে এই যে এখানে লেখা আছে এক্স অক্ষ, আর এই পাশে দেখো, লক্ষ্য করো বাম পাশে যে দাগটি উপরের দিকে উঠে গেছে এটির পাশে যে লেখা আছে ওয়াই অক্ষ। এটি এক্স অক্ষ এবং এটি আমরা বলবো ওয়াই অক্ষ। এক্স অক্ষ দ্বারা আমরা সাধারণত শ্রেণীবিন্যাসকে বুঝিয়ে থাকি, আর ওয়াই অক্ষ দ্বারা আমরা গণসংখ্যাকে বুঝিয়ে থাকি। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সম্বলিত যে লেখচিত্রটি আঁকি সেটিকেই আমরা বলি গণসংখ্যা সারণীর আয়ত লেখ।
এখন লক্ষ্য করো আমাদের অবিন্যস্ত যে আমরা ছকটি তৈরি করলাম তার প্রথম শ্রেণীর নিম্ন সীমা হয়েছিল 35.5। আমরা এই প্রথমটি বাদ দিয়ে তারপরের যে একটু মোটা দাগটি আছে সেটির নিচে লিখব 35.5। এর আগের প্রথম 5টি ঘরকে আমরা এরকম আঁকা বাঁকা করে দেব, এরকম পরাতের মতো আঁকা বাঁকা করে বা ঢেউ খেলানো করে দিলে 5টি ঘরকে, এটিকে বলে ভাঙা চিহ্ন। তোমরা মনে রাখবে, এরকম আঁকা বাঁকা দাগ দিয়ে বা দাঁতের মতো বোঝানো, এটিকে বলে ভাঙা চিহ্ন। এই ভাঙা চিহ্ন দ্বারা আমাদের গণসংখ্যা সারণীতে আমরা দেখলাম 31 থেকে শুরু হয়েছিল। তো তাহলে আমাদের 1 থেকে বা 0 থেকে 30 পর্যন্ত 30 পর্যন্ত গণসংখ্যা কোথায় গেল সেইটি বোঝানোর জন্যই আমরা এই ভাঙা চিহ্ন ব্যবহার করি এবং বর্ণনার মধ্যে আমরা সেটি উল্লেখ করে দেব যে ভাঙা চিহ্ন দ্বারা 1 থেকে 30 পর্যন্ত বোঝানো হয়েছে। এরপরে আমরা এরকম 5 ঘর পর পর অবিন্যস্ত সংখ্যার যে ঘরগুলো সেগুলো লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা লক্ষ্য করব কোন শ্রেণীতে গণসংখ্যা কত ছিল। আমরা পূর্বের ছকটিতে একটু ফিরে যাই। প্রথম শ্রেণীর 31 থেকে 35 শ্রেণীর গণসংখ্যা ছিল 2, তারপরেরটি 1, 36 থেকে 40-এ 1 এবং 41 থেকে 45-এ 2, তারপরে ছিল 6। আমরা এগুলো দেখে দেখে আমাদের এই আয়তলেখটি আঁকব। তাহলে লক্ষ্য করো তোমাদের আয়তলেখটি যদি আমরা লক্ষ্য করি, এখানে 5 ঘরকে একক ধরা হয়েছে, এক অক্ষে প্রতি ঘরকে একক ধরা হয়েছে, ওয়াই অক্ষে 5 ঘরকে একক ধরা হয়েছে, অর্থাৎ গণসংখ্যা 1, ক্ষুদ্রতম 5 ঘর সমান গণসংখ্যা 1। তাহলে আমাদের প্রথম শ্রেণীর গণসংখ্যা ছিল 2, তাহলে এই আমরা এক অক্ষ থেকে 5 ঘর উপরে গেলে 1 এবং 10 ঘর গেলে বোঝাবে 2। তাহলে আমরা উপরের দিকে 10 ঘর পর্যন্ত এখানে দাগ দেওয়ার পরে এই ঘরটিকে আমরা ভরাট করেও দিতে পারি, আবার এরকম তোমরা চেক তৈরি করেও দিতে পারো, অথবা স্ট্রাইপ এঁকে দিতে পারো, এরকম স্ট্রাইপ করে দিতে পারো। এরপরে আমার শ্রেণী সংখ্যার পরবর্তী শ্রেণী সংখ্যার গণসংখ্যা ছিল 1। তাহলে আমরা যেহেতু ওয়াই অক্ষে, তোমরা একটু লক্ষ্য করো, আমাদের ছক কাগজে যখন আমরা লিখবো তখন যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কত ঘরকে একক ধরলাম সেটি বর্ণনা লিখে নেব। ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। এখানে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক, অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান ছিল 5, অতএব প্রত্যেকটি শ্রেণীর জন্য শ্রেণীব্যাপ্তি 5-এর জন্য 5 ঘরকে আমরা একটি শ্রেণী ধরলাম। আর ওয়াই অক্ষ বরাবর বলা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক, অর্থাৎ গণসংখ্যা 1 বোঝানোর জন্য আমার ওয়াই অক্ষে আমরা 5 ঘর করে উপরের দিকে উঠবো। যেহেতু গণসংখ্যা কম, সংখ্যায় কম, এই জন্য আমরা 5 ঘরকে 1 একক ধরে নিলাম। তাহলে আমাদের চিত্রটি দেখতে সুন্দর হবে এবং বোধগম্য হবে। তো আমাদের তৃতীয় শ্রেণীর গণসংখ্যা ছিল 2, আমরা এখানেও 2 এর জন্য 10 ঘর গেলাম। এরপরে ছিল 6, তোমরা লক্ষ্য করো এই যে আমরা 6 পর্যন্ত এখান থেকে এই যে দাগ বরাবর এখান থেকে সোজা এই দিকে যাব, তাহলে এই পর্যন্ত হলো 6। আমরা এখান থেকে এই উপরের দিকে 6 ঘর পর্যন্ত, অর্থাৎ 5 ছক 30, ক্ষুদ্রতম 30 ঘর উপরে উঠবো, তাহলে 5 গণসংখ্যা 5 কে বোঝানো হবে। আর তোমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু প্রত্যেকটাকে বলা হয় ক্ষুদ্রতম বর্গ। এই ক্ষুদ্রতম বর্গ মিলেই কিন্তু এই বড় বড়
বর্গগুলো তৈরি করা হয়েছে। তো আমরা ক্ষুদ্রতম 5 বাহুকে এক একক ধরে ওয়াই অক্ষে গণসংখ্যা সন্নিবেশন করলাম। তাহলে হয়ে গেল আমাদের গণসংখ্যা সারণীর আয়ত লেখো। আশা করি তোমরা এখন বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে আজ আমরা কি কি শিখলাম? আজ আমরা শিখলাম মধ্যক, প্রচুরক, গড় এবং আয়ত লেখো। তো তোমরা ক্লাসটিকে যদি কারো সমস্যা হয় পুনরায় দেখার ব্যবস্থা যেহেতু আছে, কয়েকবার করে দেখবে, তাহলে বিষয়গুলো তোমাদের জন্য আরো সহজবোধ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস ইতিমধ্যে সময় অতিবাহিত হয়ে গেছে, আজ আর বেশি কথা বাড়াবো না। তোমাদের সবার সুন্দর সুস্থতা কামনা করে, সুন্দর জীবন কামনা করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। মূল্যায়ন তোমাদের আগেই হয়ে গেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।